ম্যাডাম, প্রথমেই যে বিষয়টা একটু জানতে চাই যে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার এই নৃত্য শিল্পে এবং আপনার হাত ধরে অনেক নৃত্যশিল্পী তৈরি হয়েছে বাংলাদেশে। প্রথমে যদি একটু জানি যে নৃত্য এবং অভিনয় জগতেও আপনার বিচরণ একইভাবে আছে, এই যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছিল? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি RTVকে এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার ছোটবেলাটা আসলে বাবা মায়ের ইচ্ছাতেই তৈরি হয়েছিল যে তারা চেয়েছেন যে আমার মেয়ে সাংস্কৃতিক অঙ্গনে আসুক। আমাদের পরিবারটা খুব সাংস্কৃতিক পরিবার। তো প্রথমে যেটা হয়েছে যে মা আমাকে নিয়ে গিয়েছিলেন নাচ শেখাতে। আমি যখন একেবারে হাঁটি হাঁটি পা তখনই আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছেন। সেখান থেকে শুরু। এরপরে আমি বিভিন্ন কম্পিটিশনগুলো করতাম, যেমন জাতীয় কম্পিটিশন বলতে গেলে নাচের যে সমস্ত বাংলাদেশ টেলিভিশনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় এই যে শিশু একাডেমির যে কম্পিটিশন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এইগুলো নানান ধরনের কম্পিটিশন করতে করতে যেটা হচ্ছে কি আমি একটু হয় না বাচ্চারা একটু প্রশংসা পেলে আর একটু ভালো করার চেষ্টা করে। তো আমার ওইভাবেই আসলে কাজের মানে নাচের প্রতি আগ্রহটা ধীরে ধীরে বাড়তে থেকেছে। একটা সময় এসে মনে হয়েছে যে নাচটাকে আমি আসলে অনেক ভালো করে শিখতে চাই, যে এটার বেশি ভেতরে ঢুকতে চাই। নাচটাকে আসলে আমরা খুব যত সহজভাবে দেখি যে হাত পা নাড়লাম আর নাচ হয়ে গেল, বিষয়টা এরকম নয়। একদম পড়াশোনায় যেভাবে ABCD শিখতে হয়, ঠিক নাচেরও কিন্তু ঠিক এরকম ABCD আছে যেটা জানতে হয়। তো সেইটাকে চিন্তা করে আমি বাংলাদেশে তো আমি অনেক বড় বড় গুরুর কাছে শিখেছি, হাবিবুল চৌধুরী, সালেহা চৌধুরী, এবং আমি কত্থক শুরু করেছিলাম সৈয়দ আবুল কালাম সাহেবের কাছে। পরবর্তীতে আমি যখন দিল্লিতে গেলাম নাচ শিখতে আরও ভালো করে, তখন আমি পেলাম শম্ভু মহারাজজির ছেলে রামমোহন মহারাজ এবং রাজকুমার শর্মা, এবং সেই সাথে আমি আমার মানে জীবনের একটা স্বপ্ন যেটা বলতে পারো যে, এবং এখনও আমার কাছে মনে হয় গুজবাম হচ্ছে যে এরকম একটা গুরুর সান্নিধ্য পেয়েছি। তিনি হলেন কত্থক মাস্টার পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজজি। ওনার কাছে প্রায় 5 বছর তালিম নিয়েছি। তো এই যে পথ চলা, এটাতে আসলে শুধু নাচ শেখা না, নাচের সাথে সাথে আসলে অনেক কিছুই আসলে শেখা হয়েছে, যেটা এই আজকের এই বিষয়ের সাথে কিভাবে যেন অনেকখানি মিলে যায়। একদমই। হ্যাঁ, তো এই আর কি বর্ণাঢ্য জীবন বলবো না, আসলে শিখছি, এখনো শিখছি এবং শেখাচ্ছেন ম্যাডাম। হ্যাঁ, এখন যখন পরিচালনা করছেন, সবচেয়ে মজার যখন এখন শেখাই, আমি এমন এমন জিনিস আমি আমার স্টুডেন্টদের মাঝে দেখি যে কোয়ালিটিটা আমার মধ্যে নেই কিন্তু আমার একটা স্টুডেন্টের মধ্যে আছে, তখন মনে হয় কি আমি ওই কোয়ালিটিটাকেও নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আসলে সারা জীবনই শেখার। একদমই একদমই তাই ম্যাডাম। এই যে এখন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চার যে প্রভাবটা বা প্রেক্ষাপটটা কি আগের থেকে পরিবর্তন হয়েছে বলে মনে করেন? আমি জানি না, আমার কাছে এখন একটা জিনিস মনে হয়, মাঝে মাঝে একটু ভাবি, যেমন রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে নাচটাকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ, উনি তো ভ্রমণ করতেন এবং বিভিন্ন জায়গা থেকে নানান কিছু নিয়ে এসে শান্তিনিকেতনে চর্চায় আনতেন। তো বুদ্ধিমন্ত সিংকে যখন নিয়ে আসলেন নাচ শেখাতে শান্তিনিকেতনে, বার্ষিক পরীক্ষার যে রিপোর্ট কার্ড সেখানে কিন্তু লেখা হয়েছিল যে বাদ্যের তালে তালে বালকেরা ব্যায়াম করেছে। নৃত্য শব্দটা উজ্জ্বল ছিল, কারণ সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়বে সেইটা। তো কত বছর আগের ঘটনা, রবীন্দ্রনাথের স্কুলে বা শান্তিনিকেতনে নাচটাকে যখন করাচ্ছেন, ওই রকম একটা সামাজিক ইয়ে ছিল। এতদিন পরে আমরা এতটা এগিয়ে আসার পরেও কিন্তু এখনো নাচ করে এমন ফ্যামিলিতে মানে বলতে গেলে যে মনে হয় যে আসলে নাচটা আমরা কত দূর আগিয়েছি, অনেকটা কিন্তু আগাই নেই, এখনো সামাজিক প্রেক্ষাপট অনেকটা পিছিয়ে রয়ে গেছে। এটা তো আছে, কিন্তু কিছু কিছু দিকে আবার মানে প্রগতিশীল মানুষ যারা বা ওইভাবে যারা ভাবেন, তারা হয়তো নাচটাকে অনেকটাই মানে সমাদর করেন বা অনেকটা মানে ভালোবাসেন, জায়গাটা পেয়েছে। এইটাই আর কি বলবো। আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক এগিয়ে যাইনি, আবার কখনো কখনো মনে হয় তো হ্যাঁ আসলে তো আমরা অনেকখানি এগিয়েছি, কারণ আমাদের পাঠ্যপুস্তকে নাচ এসেছে, আমাদের
ইউনিভার্সিটিগুলোতে নৃত্যকলা বিভাগ খোলা হয়েছে, হ্যাঁ তখন মনে হয় যে অনেকটা এগিয়েছি। একদমই ম্যাডাম, এই যে আমরা প্রযুক্তিতে এখন অনেকটুকু এগিয়েছি, সঙ্গীতের জায়গাগুলো আসলে অনেকটুকু এখানে আপগ্রেডেশন এসেছে দিন দিন, নাচের জায়গাটা আসলে কতটুকু এগিয়েছে এবং প্রযুক্তির প্রভাব বা সবকিছুর এই জেনারেশনের একটা প্রভাব আসলে কেমন এখানে, এবং আধুনিক ও শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা আসলে এখন কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়? আসলে তোমার প্রশ্নটা অনেক বিশাল হয়ে গেছে। একটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার নাচে, হ্যাঁ তো প্রযুক্তির ব্যবহার তো আগের তুলনায় অনেক বেড়েছে, যেমন আমাদের সেট লাইট, হ্যাঁ এগুলো অনেক বেড়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ডিস্টার্বও হয়। যেমন মনে করো আমার কাছে যেটা মনে হয়, আগে আমাদের যে লাইটের ব্যবহার ছিল, আগে অনেকগুলো কালারের লাল লাইট ছিল, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আলো দেওয়া হতো, হ্যাঁ এবং গাইড হাউসে মহিলা সমিতিতে আমরা পেয়েছি ওটা। কিন্তু পরবর্তীতে যে লাইট ব্যবহার হয়, দেখা যায় আমরাও নাচছি, লাইটও নাচছে, হ্যাঁ ফলে এই কিছু কিছু প্রযুক্তিতে মানে একটু ঝামেলাই হয়। আর যদি আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে অনুষ্ঠানটি, তখন হয়তো আমরা আমাদের মতো করে সেই প্রযুক্তিকে ব্যবহার করি। তো অবশ্যই প্রযুক্তির ব্যবহার অনেকখানি আগিয়েছে। আর ভারসাম্য ক্লাসিক্যাল নাচ এবং আধুনিক নাচের যেটা বলবো, ভারসাম্যর কিছু নাই এখানে। হচ্ছে কি যে যেইটি চর্চা করবে সেইটিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় যে একটা ক্লাসিক্যাল নাচ যেহেতু গ্রামার মেনটেন করে শেখা হয় এবং এইটার পেছনে অনেক বেশি সাধনার ব্যাপার আছে, আমি মনে করি যে একটা শাস্ত্রীয় নৃত্য যখন কেউ শেখে, তার জীবনযাপন কিন্তু শাস্ত্রীয় নাচের সাথে কিন্তু একটা অন্যরকম রুচিবোধ এবং একটা স্ট্যান্ডার্ড তৈরি করে আমার কাছে মনে হয়। আর অবশ্যই এটা অন্য নাচের ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কতটা চর্চা করে আমি ওই জিনিসটা করছি। সেটা যে কোনো একটা মুদ্রা হতে পারে, সেটা ক্লাসিক্যাল হতে পারে, সেটা মডার্ন হতে পারে, যে কোনো একটা নাচই হতে পারে। মানে সেইটাকে আমি যত চর্চা করে, যত সাধনা করে আমি সামনে নিয়ে আসব, তত সুন্দর হবে। আর তুমি যেটা বলছো যে সামঞ্জস্য, মানে ভারসাম্য, এখন আসলে দুই রকম কাজই হচ্ছে। ক্লাসিক্যাল যেরকম হচ্ছে, সেই সাথে মডার্ন নাচও চর্চা হচ্ছে। এখন আমাদের পৃষ্ঠপোষকতার জায়গা থেকে যদি আমরা দুই ধরনের কাজকে আমরা তুলে নিয়ে আসি, নিশ্চয়ই ভারসাম্য সেভাবে রক্ষা হবে।